আমাদের ঘরে বা আমাদের আশেপাশে আমরা এমন অনেক রোগী দেখতে পাই যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন কিংবা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কেউ হয়তো জানে না কখন কি হয়ে যেতে পারে, কারো কারো আবার চিকিৎসকের মাধ্যমে সময়সীমা বেঁধে দেওয়া। ঠিক এই সময়ে ওই রোগীদের মানসিক অবস্থানটি কেমন হয়ে থাকে, অথবা আমরা পরিবারের সদস্য হিসেবে তাদের কতটুকুই বা মানসিক স্বস্তি দিতে পারি। সুপ্রিয় দর্শক, গত 9 অক্টোবর পালিত হয়ে গেল বিশ্ব প্যালিয়েটিভ দিবস, কিন্তু আমাদের কাছে অনেকের কাছেই সেটি অজানা প্যালিয়েটিভ কেয়ারটি কি। এ নিয়ে আজকে আমরা ডাক্তার আছেনের আজকের পর্বে আলোচনা করব। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ডাক্তার রুবায়েত রহমান, মেডিকেল অফিসার, সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, প্রথমে যে জিনিসটি আসলে বলছিলাম যে আমাদের অনেকের কাছেই অজানা প্যালিয়েটিভ কেয়ারটি কি, এবং সেই বিষয়টি নিয়ে শুরু করতে যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে প্যালিয়েটিভ কেয়ারটি কি, প্যালিয়েটিভ কেয়ারটি কি এবং কেন? অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টি 2008 সালের আগে আমারও অজানা ছিল, যদিও পাশ করে তার আগে। খুব ছোট করে যদি বলি, আমরা যারা চিকিৎসক আমাদেরকে স্বাস্থ্যের সংজ্ঞা শেখানো হয় 3য় বর্ষে, এবং স্বাস্থ্যের সংজ্ঞা যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে শেখায়, তখন বলে যে একটি মানুষকে সামগ্রিকভাবে সেবা নেওয়ার জন্য অবশ্যই তার শরীর, মন, সমাজ এবং আত্মার সমন্বয়ে একটি সামগ্রিক সেবা প্রদান করা উচিত। কিন্তু আমরা যখন ধীরে ধীরে বড় হয়ে উঠি, আমরা যখন আস্তে আস্তে কর্মক্ষেত্রে কর্মযজ্ঞে চলে আসি, তখন কেন জানি এই শেষের 3টি অংশ, সমাজ, মন এবং আত্মাটা বাদ চলে যায়। আমরা কেবলমাত্র মানুষের শরীর নিয়েই চিন্তা করি, মানুষের শরীরের দিকেই তাকিয়ে থাকি। তো প্যালিয়েটিভ কেয়ারকে যদি আমি ছোট করে বলতে চাই যে এই বিষয়টি একটি মানুষকে তার শরীর, সমাজ, মন এবং আত্মার সমন্বয়ে একটি সামগ্রিক সেবা প্রদান করে। কখন? যখন কিনা সেই মানুষটি একটি নিরাময় অযোগ্য রোগে ভুগেন। কথাটা একটু শক্ত হতে পারে, নিরাময় অযোগ্য রোগ। এটার ভেতরে আমরা উদাহরণস্বরূপ ক্যান্সারের কথা বলতে পারি, যারা স্ট্রোক করে বিছানায় পড়ে আছে তাদের কথা বলতে পারি, যে সকল শিশু আহ প্রলং লেবারে জন্মগ্রহণ করে, সেরিব্রাল পালসি হয়, যারা কিনা সারা জীবন একটা জন্মগত সমস্যা নিয়ে সামনের দিকে এগোতে থাকে। মোট কথাই হচ্ছে যে সকল রোগের আসলে আর কোনো চিকিৎসা নেই, কিন্তু মানুষটা বেঁচে থাকবে আমাদের মাঝে। আমরা খুব একটা কথা খুব শুনে থাকি, এবং এটা আমাদের চিকিৎসক সমাজের মুখ থেকেই বের হয়, সেটা হচ্ছে আর কিচ্ছু করার নেই। আমরা প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন বলি যে অবশ্যই কিছু না কিছু করার থাকতে হবে। রোগ যদি ভালো করা নাও যায়, মানুষটির কষ্ট কমানোর জন্য, মানুষটির ভোগান্তি কমানোর জন্য প্রচুর কিছু করার থাকতে হবে। জি, তাহলে এই প্যালিয়েটিভ কেয়ারটি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কবে থেকে যাত্রাটি শুরু করে? প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন বিভাগ যাত্রা শুরু করে 2016, কিন্তু এটার গল্পটা শুরু হয় 2005 থেকে। আমাদের প্রাক্তন চেয়ারম্যান মাননীয় নিজামুদ্দিন স্যার 2005 সাল থেকে ছোট্ট একটি আউটডোর হিসেবে প্যালিয়েটিভ কেয়ারের যাত্রাটা শুরু করেন, এবং আজকে এটি একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ, যেখানে কিনা আউটডোর, ওপিডি, ইনডোর, হোম কেয়ার, টেলিফোন কনসালটেশন সবই আছে। তো আপনি বুঝতেই পারছেন যে যদি একটি বিষয়ের চাহিদা না থাকতো তাহলে এটি একটি বিভাগ হতে পারতো না। তো এটা যাত্রা মূলত আমরা বলি 2007 থেকে শুরু হয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। বর্তমানে এটি একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ। দেখুন, পৃথিবীতে 165 দেশে এটি একটি বিশেষায়িত সেবা। হ্যাঁ, তো এটাকে তো আসলে অস্বীকার করার কোনো অবস্থান নেই। এবং বাংলাদেশে যেহেতু সেবাটা ছিল না, আহ, কারণ আমরা দেখেছি যে ক্যান্সার আক্রান্ত, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি জানি না যারা দেখছেন, তাদের যদি পরিবারে কেউ কোনো ক্যান্সার আক্রান্ত রোগী থাকেন বা নিরাময় অযোগ্য রোগী থাকেন, তারা আসলে বুঝবেন যে তারা কি পরিমাণ কষ্টে থাকেন। কারণ যখন কিনা এই রোগটি নিয়ে আসলে নিরাময়ের আর কোনো সুযোগ থাকে না, কিন্তু মানুষটি কষ্ট পাচ্ছে, মানুষটির শরীরে ব্যথা হচ্ছে, মানুষটি বমি করছে, মানুষটি খেতে পারছে না, মানুষটির একটা ঘা হচ্ছে, শুয়ে থাকতে থাকতে দুর্গন্ধযুক্ত একটা ঘা হচ্ছে, সেই ঘায়ে পোকা হচ্ছে,
তো আহ, সমাজ, মেডিকেল সমাজ যখন বলে দিচ্ছে আর কিছু করার নেই, তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? এই মানুষগুলোর জায়গা, যাওয়ার তো জায়গা থাকতে হবে। তো সেই প্রয়াস থেকেই আসলে প্যালিয়েটিভ কেয়ারের যাত্রা শুরু। জি, আসলে আপনি যে তিনটি রোগের কথা বলছিলেন তার মধ্যে ক্যান্সারটি আছে। এই ক্যান্সার পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ারটি আসলে কিভাবে কাজ করে সেই জায়গাটি জানতে চাচ্ছিলাম। দেখুন, উদাহরণস্বরূপ আমি ক্যান্সারের কথা বলেছি, কিন্তু আপনি যদি বলেন যে ইনকিউরেবল হার্ট ডিজিজ, ইনকিউরেবল রেনাল ডিজিজ, মানে আম, যকৃতের রোগ, কিডনির রোগ, হার্টের রোগ, ডায়াবেটিস এমন একটা সময় আহ, চলে আসতে পারে যখন কিনা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমি ক্যান্সারের কথা বলি কারণ ক্যান্সারটা চোখের সামনে থাকে, মানুষ এই কষ্টটা বোঝে। তো যখন থেকে কিনা ক্যান্সারটা ধরেন পুরো শরীর ছড়িয়ে যায়, তখন কিনা আপনি যদি ভাবেন যে না, একটা কাঁচের টুকরাটাকে ভেঙে ফেললাম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোতে, তো যেই মানুষটির ক্যান্সার হচ্ছে এবং যিনি কিনা নিরাময় অযোগ্য অবস্থানে চলে যান, ওনার ভেতরটা কিন্তু এরকম অসংখ্যটা টুকরোয় ভাগ হয়ে যায়। কেন হলো, কিভাবে হলো, আমারই বা কেন হলো, এইটার কি কোনো নিরাময় নাই? অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয় এই মানুষটি। তো এই মানুষটির শরীরের ব্যথা কমানো সম্ভব। এই মানুষটির আহ এক একটা ক্যান্সারের এক এক ধরনের কষ্ট আছে। এই কষ্টগুলো যেরকম শ্বাসকষ্ট কমানো সম্ভব, পেটে পানি চলে আসে সেটা কমানো সম্ভব। একই সাথে যদি আমি শরীর থেকে একটু চলে আসি অন্য জায়গায়, সেটা হচ্ছে তখন পরিবার এবং মানুষটির মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়। আমরা বলতে চাই না যে আপনি এরকম রোগে আক্রান্ত, এবং রোগীও ঠিক বুঝে উঠতে নিতে চান না যে আসলে ওনার জন্য কি আর কোনো উপায় বাকি রয়েছে কিনা। আমরা যেটা করি যে এই মুহূর্তে একটা সুন্দর বন্ধন তৈরি করার চেষ্টা করি, যাতে করে মানুষটি জানতে পারেন যে উনি কি অবস্থানে আছেন, এবং মানুষটি তার ছোট ছোট করে প্ল্যান করে যেতে পারেন। যেমন ধরেন, আজকে যদি আমাকে বলা হয় যে আমি আর 3 মাস বাঁচবো, তাহলে কিন্তু আমি আর 3 দশকের প্ল্যান আমার মাথায় ঘুরবে না। আমি আমার প্ল্যান করব সেই 3 মাসের, ছোট ছোট করে 3 মাসের মধ্যে আমার কি কি কাজ করে যাওয়া উচিত। আমি এটি বললাম আমার মনের বিষয়টি। সমাজের জায়গায় যদি আসি, আমাদের খুব ভ্রান্ত একটি ধারণা আছে ক্যান্সার ছোঁয়াচে রোগ, এর কাছে যাওয়া যাবে না। কিন্তু অথচ আপনি চিন্তা করেন, আমি জানি যারা অনুষ্ঠান দেখছেন এবং আপনি অস্বীকার করবেন না, আজ থেকে 15 বছর আগে যদি আমরা আমাদের দাদা দাদিদেরকে দেখতাম, তারা বলতো যে পাশের বাসায় তোর এই দাদিটা অসুস্থ আছে, একটু তরকারি দিয়ে আয় না। অথবা রমজানের সময়, ইফতারের সময় এই মানুষটি অসুস্থ আছে, তার বাসায় একটু খাবার পৌঁছে দাও। আমি কেন এই এক্সাম্পল গুলো দিচ্ছি? এক্সাম্পলটা দিচ্ছি এই কারণে যে আসলে প্যালিটিভ মেডিসিন অথবা প্যালিটিভ কেয়ার মেডিসিন বিভাগ একলা কিন্তু এই দায়িত্বটা নিতে পারবে না। আপনার, আমার এবং যারা দেখছেন সবাই যদি ছোট ছোট করে এই জায়গাগুলোতে চলে আসে, যেই মানুষটি এক ঘরে হয়ে আছে, যেই মানুষটির করার কিছু নাই, যেই মানুষটি কাজের ক্ষমতা হারাচ্ছে, সেই মানুষটির দায়িত্ব যদি সমাজ নিতে পারে, তাহলে কিন্তু একটি সুন্দর সেবা আমরা প্রদান করতে পারি। এবং পরিশেষে আত্মিক বিষয়টার কথা যখন আমরা বলি, আত্মার জায়গাটা অনেক ঊর্ধ্বে। এই মানুষটির প্রচন্ড যুদ্ধ হয় নিজের সাথে, সেই আত্মার জায়গাটা থেকে শান্তি দেওয়ার জন্য এই মানুষটির কাছাকাছি থাকা, এই মানুষটির হাতে হাত রাখা, এই মানুষটির পাশে বসা আমাদের সবার অনেক আহ আহ, বড় দায়িত্বের মধ্যে পড়ে। জি, আপনি সেবার কথা বলছিলেন। আসলে চ্যালেঞ্জটি কি থাকে আপনারা যারা সেবাটি দিয়ে থাকেন, এবং এই রোগগুলো আসলে এমন এমন রোগ যাদের আসলে মানসিক স্টেটটা কোনোভাবে স্থির থাকে না, এবং সেখানে পরিবারের সহযোগিতা খুব বেশি কাম্য আপনাদের জায়গা থেকে। আপনাদের জায়গা থেকে আসলে সেই জায়গা থেকে চ্যালেঞ্জটি কি থাকে, আপনার চ্যালেঞ্জের মুখোমুখি কেমন হয়ে থাকেন সেটি জানতে চাচ্ছিলাম। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে আহ, আমরা আসলে ঠিক কথা বলতে চাই না। আমি খুব বড় একটা কথা বলে ফেললাম সবার সামনে। কারণ একটি মানুষ আপনার সাথে কথা বলতে চায়। আপনি যখন চিকিৎসকের চেয়ারে বসেন, আপনার চেহারার দিকে তাকিয়ে কিন্তু উনি আপনাকে প্রশ্ন করতে চায়, আপনার সাথে কথা বলতে চায়। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা আসলে এই খারাপ কথাগুলো বলতে চাই না। তার থেকে বড় চ্যালেঞ্জ, আমরা জানি না এই কষ্টদায়ক খারাপ কথাগুলো কিভাবে রোগীর ভেতরে ট্রান্সফর্ম করতে হয়। এখন ধরেন, আহ, আমি যদি একটা রোগীর সাথে বসি এবং এক বসাতে বলে ফেলি যে দেখেন আপনার এরকম এরকম রোগ হয়েছে, এটা নিরাময় অযোগ্য রোগ, এটা নিয়ে আসলে আর কিছু করার নেই, এটা কোনো মানুষের ক্ষেত্রেই কিন্তু জিনিসটা গ্রহণ করা খুব কঠিন। এটির একটি বৈজ্ঞানিক সম্মত উপায় আছে।
রোগী কতটুকু নিতে পারছে সেটার উপরে ভিত্তি করে আমাদের কথা বলতে হবে। এবং সবচেয়ে বড় কথা আমরা সবসময় বলি, লিসেন, লিসেন অ্যান্ড লিসেন। সেটা হচ্ছে আমি কথা বলার আগে রোগীর কথা আমাকে শুনতে হবে, রোগীর পরিবারের কথা আমাকে শুনতে হবে, সেটার উপরে ভিত্তি করেই সামনের সিদ্ধান্তটা নিতে হবে। আপনাদের কি ক্যাম্পিং ব্যবস্থা আছে কিনা? কারণ এই বিষয়টি সম্পর্কে কিন্তু আসলে আমাদের কাছে অজানা, অথবা আমরা মানসিক চিন্তার কথা চিন্তাও করি। 10ই অক্টোবর আপনারা জানেন যে বিশ্ব মানসিক দিবস। এই চ্যালেঞ্জটা তো সবসময় থেকে যায়, এবং আপনারা এর মুখোমুখি করে কেমন সেবাটি পাচ্ছেন? দেখুন, আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশে এই মুহূর্তে যদি একটি পরিসংখ্যান দেওয়া হয়, প্রায় 9 লক্ষ মানুষের প্যালিয়েটিভ কেয়ার সেবা প্রয়োজন। এবং সেই জায়গায় বসে কেবলমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একেবারে বিনামূল্যে সেবাটা প্রদান করা হচ্ছে। এছাড়া কিছু প্রাইভেট অর্গানাইজেশনের কথা আমাকে যদি বলতে হয়, হসপিস বাংলাদেশ, আশিক ফাউন্ডেশন, স্কয়ার হসপিটাল, ডেল্টা হসপিটাল, তারা ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করছে। এমনকি বাংলাদেশের একমাত্র ক্যান্সার ইনস্টিটিউট, সেখানেও প্যালিয়েটিভ কেয়ার সেবা আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই ছোট ছোট দু চারটা পদক্ষেপ কি 9 লক্ষ মানুষের দায়িত্ব নিতে পারবে কিনা? পারবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। আমরা পিছিয়ে আছি অনেক, কিন্তু আমরা যেটা চেষ্টা করছি সরকারের সাথে একই সাথে হাত মিলিয়ে সেবাটা যাতে একেবারে মানুষের দ্বারঘরে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করতে। এবং আপনি জানেন যে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্টাল গোল মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে খুব সফলভাবে শেষ করেছি। কিন্তু আমাদের নতুন একটি চ্যালেঞ্জ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল, এবং এটির একটি ছোট্ট অংশ কিন্তু প্যালিয়েটিভ কেয়ার। তো কাজেই প্যালিয়েটিভ কেয়ার কে ছাড়া আমরা আগাতে পারবো না। এটা হচ্ছে আপনার প্রশ্নের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের কি কি সেবা আছে। সেটা হচ্ছে যে আহ, এরকম নিরারোগ্য রোগে আক্রান্ত যে কোনো মানুষের শারীরিক, মানসিক, আত্মিক সেবা দেওয়ার জন্য যে সকল ধরনের সেবা প্রয়োজন, এটা ওপিডি তে হতে পারে, আমরা আউটডোরে সেবা দিতে পারি। রোগী প্রচন্ড ব্যথা নিয়ে আসতে পারে, রোগী তার জীবনের শেষ কিছু সময় তার পরিবারের সাথে থাকতে চাইতে পারে, সেক্ষেত্রে আমরা শুধু আউটডোর ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দিই। কিছু কিছু অংশে আমরা তাদেরকে ভর্তি করি। আমাদের প্রায় 19টি বেড রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেই 19টি বেডে তাদেরকে আমরা ভর্তি করতে পারি তার কষ্ট কমানোর জন্য। একই সাথে আমাদের হোম কেয়ার সার্ভিস আছে। যে সকল রোগী কিনা বাসায় চলে যাচ্ছে, আমাদের একটি প্রশিক্ষিত দল, ডাক্তার, নার্স এবং আমাদের আরেকটি স্পেশালাইজড টিম আছে প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, যাদেরকে আমরা বাসায় পাঠাই সেই রোগীটাকে সেবা দেওয়ার জন্য। এছাড়া ধরেন 24 ঘন্টা টেলিফোন তো রয়েছেই, যে কোনো রোগী আমাদের সাথে 24 ঘন্টা টেলিফোনে যোগাযোগ করতে পারবে। আহ, এছাড়া আরো দুইটা ছোট ছোট পদক্ষেপ আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সেটা হচ্ছে যে আমরা বলছি যে আমরা একলা পারবো না, সেক্ষেত্রে আমরা সমাজকে ইনভলভ করেছি। আমাদের করাইল বস্তিতে একটা বিশাল প্রজেক্ট আছে, সেখানে আমাদের প্রায় 550 রোগী, ঢাকার কেন্দ্রতে অবস্থিত সবচেয়ে বড় বস্তি, এবং একই সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আমরা এই সেবাটি দিয়ে থাকি। তো সেটা হচ্ছে যে মানুষের কাছাকাছি চলে যাওয়া। তো আমরা চেষ্টা করছি, আমরা হাল ছাড়ছি না। আমরা এই মানুষগুলোর কাছাকাছি যেতে চাই এবং তাদেরকে একটি নিরাপদ মৃত্যুর অঙ্গীকার করতে চাই। জি, আপনাদের উদ্দেশ্যটি আসলে প্রশংসার দাবিদার, এবং আপনি মানুষের কাছাকাছি যেতে চাচ্ছেন। এই মানুষের রেসপন্স গুলো কেমন থাকে? দেখুন, এটা তো আসলে আমার মুখে বললে একটু বাড়িয়ে বলা হবে। খুব ভালো হতো যদি আমি কিছু রোগী আপনাদের সামনে আনতে পারতাম। আমি ছোট একটি উদাহরণ দিতে পারি আপনাদের কাছে, আহ, যদি সময় থাকে। একটি মহিলা এসেছিলেন খুব বড় একটি প্রতিষ্ঠান থেকে আমাদের এখানে চিকিৎসা নেওয়ার জন্য, এবং তাকে আসলে বলা হয়নি তাকে কোথায় পাঠানো হচ্ছে। তার মুখের অর্ধেকটা ঘা ভর্তি ছিল এবং সেখান থেকে ছোট্ট ছোট্ট পোকা বের হচ্ছিল। তো তাকে, আপনি বুঝতেই পারছেন, একটি অংশ থেকে আমাদের এখানে পাঠানো হয়। স্বাভাবিকভাবেই যখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসে, সবার মনের আশাটা অনেক বড় হয়ে যায় যে না, আমি সুস্থ হয়ে যাব। আমরা তার ঘাটা পরিষ্কার করি, তার ঘা থেকে পোকাটা সরিয়ে ফেলি, কিন্তু আমরা তাকে বোঝাতে সক্ষম হই যে এই ঘাটা আর ভালো হবে না, এই ঘাটা তো ক্রমান্বয়ে বড় হবে। এবং একটা দিন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যিনি ছিলেন, প্রফেসর নিজাম স্যার, ওনাকে জিজ্ঞেস করেন যে আহ, আসলে কি আমরা আপনার জন্য কিছু করতে পারলাম? উনি দুটি উত্তর দিয়েছেন। উনি বলেছেন যে আমি যদি জানতাম যে আমার এই রোগটি আর ভালো হবে না, এই রোগটির পেছনে আমি 7.5 লক্ষ টাকা খরচ করতাম না।
আমি এক ঘরে ছিলাম, আমাকে আহ, দরজার নিচ দিয়ে খাবার ঢোকায় দেওয়া হইতো। কিন্তু আজকে আহ, আমার যে প্রাপ্তি, গত 7 মাস যাবত আমার 3 বছরের শিশু আমার কাছে আসতো না ভয়ে, কিন্তু আজকে সে আমার কাছে আসে, সে আজকে আমার বুকে ঘুমায়। তো এই উদাহরণটা কি যথেষ্ট নয় যে আসলে আমাদের প্রাপ্তি কি? এরকম একটি মানুষের উদাহরণ আমি আপনাকে দিয়েছি, এবং আম, এরকম কত মানুষ আছে। আমাদের এক একটি রোগী এক একটি উপন্যাস, এক একটি গল্প, এক একটি সত্য প্রতিচ্ছবি। হ্যাঁ, তো সেখানে আসলে আমি আপনাকে বলে শেষ করতে পারবো না যে আসলে আমাদের প্রাপ্তি কত। জি, অসাধারণ। আসলে এরকম ভাবে আমরা চাচ্ছি আমাদের সমাজের মানুষগুলো মানসিক ভাবে স্বস্তিতে থেকে এগিয়ে যাক। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে এই যে এই রোগীটি আসলেন এবং সে বললেন যে সে বাসা থেকে সেরকম ট্রিটমেন্ট সে পায়নি, এবং সে যদি জানতো যে তাহলে মানে এত বছর বাঁচবে তাহলে সে এত টাকা খরচ করতেন না, এবং আপনাদের কাছ থেকে তার একটি স্বস্তি পেয়ে গেলেন। তাহলে আমার জানা ছিল যখন একজন ক্যান্সার পেশেন্ট আসে অথবা দুরারোগ্য ব্যাধিতে আসে, তাদের যখন প্রথম স্টেজটি থাকে সেখান থেকে কি আপনাদেরকে পরামর্শ দেওয়া হয় কি যে এই রোগীদের আপনারা এই মানসিক জায়গাটিও কেয়ার করুন? প্রথম কথা হচ্ছে, প্যালিয়েটিভ কেয়ার এখন অনেক বড় হয়ে গেছে। আগে আমরা রেফার ভিত্তিক রোগী বেশি পেতাম। এখন এমনকি আমাদের ক্যান্সার বিশেষজ্ঞগণ আমাদেরকে প্রচুর সাহায্য করছেন, মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। হ্যাঁ, প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে মানুষ জানছে। হ্যাঁ, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি শুরুতে একটি কথা বলেছিলেন এবং এখনো আবার উচ্চারিত করলেন, সেটা হচ্ছে যে আমরা কি আসলে জানি কিনা আমরা কতদিন বাঁচবো। যে মানুষটি অসুস্থ তার আগে তো আমিও চলে যেতে পারি। তো কাজেই আমরা আসলে কখনোই মানুষকে একটি সময় নির্ধারণ করে দিই না, এবং এটা আসলে মেডিকেল সায়েন্সে কোথাও নেই। তো সেক্ষেত্রে আমরা যদি বলি সেবাটা রোগ ধরার ঠিক পর থেকে শুরু হতে পারে। কিভাবে? মানুষের কষ্ট কমিয়ে, এবং দিনকে দিন যখন রোগটি বাড়তে থাকবে তখন রোগ নিরাময়ের চিকিৎসা কমতে থাকবে, কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজনীয়তা বাড়তে থাকবে। বিষয়টা একটু এরকম। শুরুতে প্যালিয়েটিভ কেয়ার খুব একটা বেশি প্রয়োজন হবে না, কিন্তু যখন আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবো তখন প্যালিয়েটিভ কেয়ার প্রয়োজনীয়তা বাড়বে, কারণ মানুষটি যতই মৃত্যুর কাছাকাছি পৌঁছবে ততই তার কষ্ট বাড়বে। তো গ্র্যাজুয়ালি পুরো সময়টাতেই প্যালিয়েটিভ কেয়ার সেবা দিতে পারে। খুবই জরুরি এই বিষয়টি। আসলে আহ, আমি এমন একটা স্টেটে থাকতে চাই না যেখানে আসলে আমি যখন আমার মরার সময় মরার আগে মরে যাই। আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম আপনাদের একটি হোম কেয়ারের ব্যবস্থাটি আছে, এবং হোম কেয়ারে আসলে কারা সুযোগ পেতে পারে অথবা যে কেউ কি এই হোম কেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারে কিনা সেটি জানতে চাচ্ছিলাম। নিরাময় অযোগ্য রোগে ভুগছেন, ঢাকা শহরে যে কেউ এটা নিয়ে অ্যাপ্লাই করতে পারেন আমাদের সাথে। আমাদের, আপনি জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি তো পুরো বাংলাদেশে নেই, এবং পুরো বাংলাদেশে আসলে আমরা এই সেবাটা দিতে পারছি না, এটা আমাদের একটি দুর্বলতা। তবে আমি আশাবাদী যে না, আমাদের এই সেবাটাকে উদাহরণস্বরূপ ভেবে নিয়ে হয়তো বা আরো অনেক জায়গায় এটা শুরু হবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 511 নম্বর রুম, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন বিভাগ। যারা কিনা নিরাময় অযোগ্য রোগে ভুগছেন, আমি যে সকল রোগের উদাহরণ দিলাম, ক্যান্সার হতে পারে, স্মৃতিভ্রষ্টতা হতে পারে, ডিমেনশিয়া হতে পারে, স্ট্রোক করে বিছানাতে পড়ে আছেন, বিছানা থেকে নড়তে পারছেন না, আপনারা হাসপাতালে যেতে পারছেন না, ঠিক এরকম রোগীকে আমরা বিচার বিবেচনার মাধ্যমে রেজিস্ট্রেশন করে অবশ্যই আমরা সেই সেবাটা দিব। আপনার কথার মাধ্যমে আসলে ফুটে আসলো যে বাংলাদেশে যে অবস্থানটি আছে এখনো ম্যাসিভ আকারে আপনাদের আসলে সেই জায়গাটি নিয়ে আপনাদের কাজ এখন কেমন চলছে অথবা সরকারের সহযোগিতা আপনারা কেমন পাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ। প্রথমেই তো ধন্যবাদ দিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, মাননীয় ভিসি মহোদয় স্যার আছেন, প্রভিসি মহোদয় স্যাররা আছেন। আহ, ওনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আসলে এইটা এতটা বেশি প্রসারিত লাভ করতো না। ধরেন গত 10 বছরে যত প্রশাসন আছে সবার প্রতি আমরা কৃতজ্ঞ। দ্বিতীয়ত, আপনি বলেছেন সরকারের সহযোগিতা আমরা পাচ্ছি, অবশ্যই পাচ্ছি। এবং সরকার যেটা চেষ্টা করছে যে খুব ছোট ছোট করে বিভিন্ন জেলার ডাক্তারদেরকে এনে ট্রেন করে নিয়ে আসার জন্য। দেখুন, একটি পরিবর্তন কিন্তু হঠাৎ করেই একটি তুড়ির মাধ্যমে হয় না, একটু সময় লাগে। আমরা বুঝছি যে না, একটু সময় প্রয়োজন আমাদের, কিন্তু আমরা আশাবাদী যে সেবাটা আমরা পুরো বাংলাদেশে দিতে পারবো। এমন একটা সময় আসবে যখন কিনা আমরা আহ পুরো বাংলাদেশের কোনো মানুষকে এইভাবে চলে যেতে দিব না।
এটার জন্য সচেতনতা বোধ প্রয়োজন, কিন্তু একই সাথে আঙ্গুলটা যদি স্বাস্থ্য সেবা কর্মীদের দিকে দেওয়া হয় সেটাও ঠিক হবে না, কারণ আমি বলেছি এটা কেবলমাত্র আমাদের দায়িত্ব না, এটা সমাজের প্রত্যেকটি মানুষের দায়িত্ব। কারণ আমাদের একটি কথা আছে যে মৃত্যু তো কেবলমাত্র চিকিৎসকরাই যাবেন না, সবারই বিষয়ে সবাই চলে যাবেন। তো আমরা যদি সবাই একসাথে কাজ করি আমাদের একটি সুন্দর মৃত্যুর জন্য, তাহলে অবশ্যই এটি পুরো বাংলাদেশ। জি, আমরাও আসলে সেটি চাই। সর্বশেষ প্রশ্নটি করব, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। সেটি হচ্ছে, আপনি বলছেন যে আপনাদের কাছে সিট সংখ্যা যেমন সীমিত, তেমনই আসলে পুরো বাংলাদেশে আসলে আমরা সেরকম ভাবে সেবাকে এই মুহূর্তে দিতে পারছি না। তাহলে করোনাকালীন সময় আসলে যারা আমাদের তো ভয়ভীতি কাজ করছে, তার উপর যখন আমি দুরারোগ্য ব্যাধিতে ভুগছি, তখন এই ভয়ের মাত্রাটা আসলে অনেক বেশি বেড়ে যায় এবং মানসিক স্টেবিলিটি থাকে না। আপনি আসলে বাসায় বসে সেই সকল রোগীদের জন্য এবং বিশেষ করে পরিবারের সদস্যদের, সেই সকল রোগীদের আসলে কি ধরনের এরকম ট্রিটমেন্ট দিতে পারবে তার জন্য পরামর্শ চাচ্ছিলাম। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটি জায়গা তুলে ধরেছেন। আমরা খুব কাছাকাছি সময় একটি অনলাইন ট্রেনিং মডিউল শুরু করব, এটা আমাদের ইচ্ছা আছে। কারণ কোভিড আমাদের সবকিছু চেঞ্জ করে দিয়েছে। তো এরকম অবস্থাতে আমরা যখন এই ছোট ছোট সেবাগুলো, যেরকম ধরেন আপনাকে একটা ছোট এক্সাম্পল দেই, যেই মানুষটি স্ট্রোক করে শুয়ে আছে, বিছানায় পড়ে আছে, যিনি কিনা খুব একটা সজ্ঞানে নেই, তাকে আপনি কখনোই শুইয়ে রেখে খাওয়াতে পারবেন না। হ্যাঁ, তো তাকে কিভাবে খাওয়াতে হবে এটার জন্য কিন্তু ডাক্তারের প্রয়োজন হয় না, তাকে আপনিই খাওয়াতে পারেন। কিভাবে খাওয়াতে পারেন? বাসায় তো হাসপাতালের বিছানা নাই মাথার দিকটা অর্ধ উঁচু করে খাওয়ানোর জন্য, কিন্তু আপনি করতে পারেন 3টা বালিশ, 2টা বালিশ, একটি বালিশের মাধ্যমে ওনার মাথার অংশটা একটু উঁচু করতে পারেন, অথবা কিনা আমার বুকের ভেতরে আমার ভালোবাসার মানুষটিকে রেখে সামনে থেকে আরেকজন খাওয়াতে পারে, এবং বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। বসার 30 মিনিট পর্যন্ত ওনাকে বসিয়ে রাখতে হবে, সাথে সাথে শুইয়ে দেওয়া যাবে না। এই যে ছোট ছোট জিনিসগুলো আছে, আমি জাস্ট শুধু আপনাকে একটি ছোট্ট উদাহরণ দিলাম, এরকম প্রচুর ছোট ছোট ট্রিক্স আছে। এটার জন্য আমরা চেষ্টা করছি যে এই প্রশিক্ষণ কর্মশালাটা করার, এটা বাংলাদেশের বিভিন্ন ডাক্তারগণও করতে পারবেন। একই সাথে আমরা পরিবারের যে সকল মানুষ সেবা নিচ্ছেন, আমি বারবার জোর দিচ্ছি যে না কেবলমাত্র স্বাস্থ্য সেবা কর্মীর দিকে তাকিয়ে থাকলে হবে না, এরকম প্রচুর কাজ আমরা নিজেরাই আমাদের নিজেদের ভালোবাসার মানুষের জন্য করতে পারি। আমার মার জন্য করতে পারি, আমার বাবার জন্য করতে পারি যিনি কিনা বিছানায় শুয়ে আছে, আমার সন্তানের জন্য করতে পারি। তো সেই কাজগুলো যদি আমি নিজে একটু শিখে নেই, এটাতে ছোট হওয়ার কোনো কিছু নাই, সেই জায়গাগুলো কিন্তু উত্তরণ সম্ভব। তো আমার মনে হয়, আমি আশাবাদী এগুলো করা সম্ভব। ডক্টর রুবাইত রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আসলে এমন একটা অবস্থার মধ্যে আছি যেখানে আসলে আমাদের মানসিক শান্তি বা সুস্থতা খুবই জরুরি এবং পারিপার্শ্বিক সহযোগিতাও খুব জরুরি। আমরা আশা করব আমরা এই বিষয়টি নিয়ে অথবা অন্য একটি মডিউলে আপনার সাথে আরো একটি পর্বে যোগাযোগ করতে পারবো। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাই, আপনি বলেছেন আমাদের কি করার আছে, আমার থেকে বেশি আপনাদের করার আছে। কারণ এই যে আপনি আর আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান করলেন, আমি জানি না আমার কথাগুলো খুব কঠিন কিনা, আমি চেষ্টা করেছি বাংলা ভাষায় বলতে। সাধারণ মানুষের কাছে যদি দুজনও দেখে আমার অর্জন একজন, একজনও যদি দেখে, একজনও যদি মানুষকে বলে যে না এরকম একটি সেবা আছে, তুমি তোমার বাসার মানুষটিকে কষ্ট দিও না, সেটাই আমার অর্জন। আমি চাই না যে একবারে সবাই পায়। এবং আমাদের একটি ছোট্ট কথা আছে যে নিরাপদ জন্ম যদি মানুষের অধিকার হতে পারে, নিরাপদ মৃত্যু কেন নয়? অবশ্যই নিরাপদ মৃত্যু মানুষের অধিকার হতে পারে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন নিরাপদ মৃত্যুটিও আপনার জন্য জরুরি, কিন্তু এই নিরাপদ মৃত্যুটি আপনার, আমার এবং যারা চিকিৎসা সেবায় জড়িত সকলের জন্যই প্রয়োজন এবং সকলের একসাথে কাজ করা প্রয়োজন। সুপ্রিয় দর্শক, পরিবর্তন খুবই জরুরি, কিন্তু সেই পরিবর্তনটি ইতিবাচক হওয়া প্রয়োজন এবং এই পরিবর্তনটি এসেছে প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে। যাত্রার পথটি মাত্র 10 বছর, আরো অনেক দূর এগিয়ে যাবে এবং আমাদের চিকিৎসা সেবা এরকম নতুন নতুন উন্মোচন হবে সেই আশায় রাখছি। ধন্যবাদ সকলকে।